আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আমরা আজকে অনুশীলনী 13 থেকে সৃজনশীল অঙ্কগুলো করব। যদি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এটা, কিন্তু কেউ করে জমা দিচ্ছ এরকম আমি দেখলাম না, তাই আমি করে দিচ্ছি। সৃজনশীল অঙ্কগুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদের ভালোভাবে দেখতে হবে। প্রথমে আছে 31 নম্বর সৃজনশীল। যারা দেখতেছো ঠিকমতো দেখা এবং শোনা যায় কিনা একটু জানিয়ে আমাকে। একটা ঘনবস্তু চিত্র আছে 31 নম্বর। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিকঠাক আছে, ওকে, ধন্যবাদ। ঘনবস্তুটার যে চিত্র আছে তোমাদের বইতে, সেটা কিরকম আছে ওইটা আঁকার চেষ্টা করি। এরকম একটা ঘনবস্তু আছে, ওকে, যেটার এটা এ, এটা বি, তারপরে এটা সি, এটা ডি, এটা সি প্রাইম, আর এটা দিচ্ছে ডি প্রাইম। ঠিক আছে, ডি প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, ওকে। এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তারপর এটা আছে 5 সেন্টিমিটার, 5 সিএম। এইটা উচ্চতার আছে 3 সিএম, 3 সিএম। সিএমটুকু না লেখি, 5 লেখা থাকুক, ওকে। এটুকু আমাদের দেয়া আছে, এটা আমাদের চিত্র। ঠিক আছে, আমাদের ক নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলা হয়েছে চিত্রে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, ওকে। আমরা ক নম্বরটা করি। দেওয়া আছে ঘনবস্তুটির দৈর্ঘ্য এ সমান 8 সেন্টিমিটার, এ ধরে নিলাম 8 সেন্টিমিটার। প্রস্থটাকে ধরবো বি, প্রস্থ বি সমান 5 সেন্টিমিটার। আর আছে উচ্চতা, উচ্চতা সি ধরি, সি সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, আর সূত্রটা তখন আমরা জানি, অতএব ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। বুঝতে পারছো? আমরা মান বসাই দিই। 2 ইন্টু এর মান কত আমাদের 8, আর বি এর মান কত 5। এগুলো আমাদের এ বি। একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে, প্লাস বিসি।
বি হইল আমাদের 5, সি হইল 3 প্লাস সি হইল 3, এ হইল 8। ওকে, এত বর্গ সেন্টিমিটার। আসলে বুঝতে পারছো? 2 ইন্টু 5 40, ও সরি, তো সি বলতে কি? সি বলতে 3, 3 5 15, 3 24 বর্গ সেন্টিমিটার। 2 ইন্টু 5 40, 79, 79 একবারে দিয়ে দিই, 79 সমান কত হয় গুণ করলে? 158 হবে। এত বর্গ সেন্টিমিটার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সাউন্ড কম, ওকে, সাউন্ড বাড়ানোর চেষ্টা করতেছি। এখন দেখো সাউন্ড ঠিক আছে কিনা। একটু কমেন্টস করে জানাও সাউন্ড ঠিক আছে কিনা। শনি সম্বুধ 9:30টায় ক্লাস, রুটিন পাওয়ার পর দেখলা স্কুলের ক্লাস 9টা থেকে। তোমরাই তো ক্লাস রুটিন দিচ্ছ, সেই অনুযায়ী তো আমি দিলাম। তাহলে কি করব? সাউন্ড ঠিক আছে, তাহলে একবারও রাতে ক্লাস করতে। রাত 8টায় ক্লাস করতে পারবা? যারা লাইনে আছো সবাই কমেন্টস করে জানাও। রাত 8টা, তাও তো হ্যাঁ, শনি সম্বুধ রাত 8টায়, 7:30 বা 8টা ক্লাস করা যাবে কিনা? সকালে সমস্যা হলে শনি সম্বুধ রাত 7:30 বা 8টায় করা যায়। কোনো সমস্যা না থাকলে এখনই জানাও। আমরা খ নাম্বার করব। বলা আছে ঘনবস্তুটির কর্ণের সমান ধারবিশিষ্টটি ধাতব। ঘনবস্তুটির কর্ণ নির্ণয় করে আগে, যেহেতু অল্প অল্প করে করি বুঝতে সুবিধা হবে। ঘনবস্তুটির কর্ণ নির্ণয় করি আগে। ঘন বস্তুটির কর্ণ কি হবে? রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ কোনটা? এই যে আগে ধরে নিয়েছিলাম কতে, এ হইল 8 স্কোয়ার, বি হইল 5 স্কোয়ার, সি হইল 3 স্কোয়ার রুট। তাহলে হয় 64, 25 and 9 যোগ করলে কত হবে? যোগ করে একবারে ক্যালকুলেটর করে দিই আমি। ঘোলা কারিব নো সার, কিসে নো সার? বেশি প্রেসার হয়ে যায়। রায়ানো নো সার। না মিস্টার সিফাত, 2জন তোমার বিপক্ষে। যারা 3জন আছে এর মধ্যে 2জন রাজি না রাতে। তাহলে সিফাত যেটা পারবা তুমি ক্লাসটা পরে দেখে নিও। তুমি তো হায়ার ম্যাথ ক্লাস দিয়ে মধ্যখানে দৌড় দাও।
ক্লাসটা পরে দেখে নিও আর কি করবা। মেজরিটি যেদিকে থাকবে সেই দিকে, বাকি যারা আছে এরা তো কমেন্টস করতেছে না। তারপরেও রাতের বেলা অনেকের সমস্যার সম্ভাবনা আমি সেটা জানি, এই জন্য আমি চেঞ্জ করতেছি না। তাহলে সিফাত ক্লাসটা পরে দেখে নিও, অথবা যদি মনে করো যে মাঝে মাঝে করতে পারবা কিছু টাইম, যেমন স্কুলের ক্লাস যদি 9টায় শুরু হয়, স্কুলের ক্লাস তো দেখা যায় শেষ হওয়ার পরে আমার ক্লাস কিছুক্ষণ করতে পারবা, সেইটা করার চেষ্টা করো। ঠিক আছে, আমার ক্লাসটা কিছুক্ষণ করার চেষ্টা করো এবং বাকিটা পরে দেখে নিও, এভাবে ম্যানেজ করে চলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কর্ণ নির্ণয় করলাম। ও হ্যাঁ, ওরা ক্যালকুলেটার দিলে আমাদের আসতেছে কত, 9.9 সেন্টিমিটার, প্রায় 9.9 সেন্টিমিটার প্রায়। এর কর্ণ পেয়ে গেলাম। কর্ণ একটু একটু করে করি, ধরতে সুবিধা হবে। এখন এই কর্ণ দ্বারা কী করতে পারছে, এই কর্ণের সমান ধার বিশিষ্ট, মানে 9.9 হবে ধার বিশিষ্ট একটি ধাতব ঘনককে গলিয়ে 1.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো নিরেট গোলক উৎপন্ন করা যাবে তার নিকটতম পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখন ধাতব ঘনকের ধার, ঘনকের একটা ধার পাইলাম, প্রশ্নমতে ঘনকের একটা ধারের দৈর্ঘ্য এখন এইটা। আমরা লিখতে পারি প্রশ্নমতে ঘনকের ধার কত, 9.9 সেন্টিমিটার। বুঝতে পারছো, প্রশ্নে তাই বলা আছে, ঘনকের ধার 9.9 সেন্টিমিটার। ওকে, তাহলে ঘনকের আয়তন কত, অর্থাৎ ঘনকে কতটুকু লোহা আছে সেটা বের করবে। আর লোহাটুকু বের করতে হলে আমাদের কী করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তন কি, কিউব হবে এটার, 9.9 হোল কিউব। ক্যালকুলেটর হাতে রাখো, এত টু দি পাওয়ার 3 এরকম দেই, 3ও দিতে পারো কিউবও দিতে পারো। এত ঘন সেন্টিমিটার, 9.9 টু দ্য পাওয়ার 3 আসছে দেখো 970.23 লেখা যায়, 23 প্রায়। ঠিক আছে, পেয়ে গেলাম ঘনকের আয়তন। এই আয়তনতে কী করতে হবে, ঘনকের যে আয়তন আমরা পেলাম, এই আয়তনতে কী বানাতে হবে, মানে আমরা এক খাতা লোহা পেলাম, আমাদের 970.23 ঘন সেন্টিমিটার লোহা আছে। এই লোহা দ্বারা কি করতে পারছে, এই দিয়ে নিরেট গোলক উৎপন্ন করতে পারছে। কয়টা নিরেট গোলক করা যাবে। এখন নিরেট গোলকের তাহলে আমরা আয়তন নির্ণয় করি। ঠিক আছে, নিরেট গোলক তো বুঝো, বৃত্ত, মনে করো বৃত্ত, ঘনবস্তু, বৃত্তাকার ঘনবস্তু। তাহলে বৃত্তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে লাগে ব্যাসার্ধ জানা লাগবে। ঠিক আছে, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ কত, আর সাইডে লেখা কি দেখা যায়, নিরেট গোলকের ব্যাসার্ধ আর। ঠিক আছে, ওখান তো মানে দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 1.8। তাহলে আমি ব্যাসার্ধতে না যাই, আর ধরি, পরে ধরি, আগে লিখি দেওয়া আছে, গোলকের ব্যাস 1.8 সেন্টিমিটার। এখন ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ আর সমান কী হবে,
1.8/2 সেন্টিমিটার। বুঝতে পারছো? করলে কত হবে? 0.9 সেন্টিমিটার। এটা হলো, হ্যাঁ ঠিক আছে, তোমাদের গুণফল 0.9 হলো গোলকের ব্যাসার্ধ। তো এই গোলকের আয়তন নির্ণয় করতে হবে কীভাবে? বৃত্তের প্রথমে এর ক্ষেত্রফল নির্ণয় করি না, সরি, আয়তন নির্ণয় করবো, সরাসরি আয়তন 4/3πr²। গোলকের আয়তনের সূত্র 4/3πr²। অতএব গোলকের আয়তন 4/3πr²। বুঝতে পারছো? 4/3πr²। এখন মান বসাই দেব। এই সাইডে হয়তো লেখাটা দেখতে পাবা কি না, পাওয়ার কথা, দেখি আমি। তাহলে মান বসাইলে হবে 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কত, 9.9 হোল স্কয়ার। বুঝতে পারছো? একক কি? ঘন সেন্টিমিটার। দেখো তো লেখাটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। দেখা যাওয়ার কথা, দেখতে পাচ্ছ। এইবার একটু ক্যালকুলেটর লাগাও, আমি সরাসরি লিখে দেব আয়তনটা কত। প্রথমে লিখি 4 ইন্টু 3.1416 ইন্টু 0.9কে করা যায় 9×9=81, মানে 0.81 ডিভাইডেড বাই 3। তাহলে এটা হয়, এটা হচ্ছে তাহলে আমাদের 3.0, এটা সমান হচ্ছে 3.054 লেখা যায়। ওকে, এত ঘন সেন্টিমিটার। আমি বাম দিকে লিখলাম, তো এই জন্য লাল কালি দিয়ে লিখলাম, তোমাদের বুঝতে পারো। একটু ঘোলা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি একটু ঘোলা হয়েছে। ওয়েট করো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঘোলা। ঠিক হলে এটা আমাকে বলো। এখন মানে ক্লিয়ার? বুঝতে পারছো? এটা হলো তাহলে কি? এটা হলো গোলকের আয়তন। আমরা দেখো লোহার আয়তন পাইলাম, গোলকের আয়তন পাইলাম। এখন এই লোহা দিয়ে কয়টা গোলক তৈরি করা যাবে সেটা আমরা নির্ণয় করব। ওকে, কয়টা গোলক তৈরি করা যাবে লিখব। অতএব আমি কিন্তু এই পার্টটা আলাদা, এইটার পরেই এই পার্টটা। অতএব তৈরি করতে বলছে গোলক, অতএব গোলক তৈরি করা যাবে। তৈরি করা যাবে। মোট লোহা হইল এইটা, এই আমাদের মোট লোহা 970.23 ভাগ, এখানে আসলো 3.054, এতটি। ওকে, ভাগ দাও। এত ভাগ 3.054। দেখো 317 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে,
317.something, কিন্তু পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলা হয়, সেই জন্য 317 লিখতে হবে। 317টি লিখে দাও পূর্ণ সংখ্যায়, পূর্ণ সংখ্যায়, তাহলে বোঝা যাবে কীভাবে ডাইরেক্ট 317টা হলো। আমরা একবারে পূর্ণ সংখ্যা করে দিলাম। হ্যাঁ, 299টাকে 23 লেখা যায়, কোনো সমস্যা নাই। গোলকের আয়তন 3.39। আমার কাছে তো আসলে এটা আমি যেটা বললাম। তারপর দেখো এটা পরে আবার তোমরা ক্যালকুলেটর করে দেখো, সিস্টেমটা তো বুঝছো। যদি গুণভাগ সমস্যাটা নিজেরা কারেকশন করে নিতে পারবা, বুঝতে পারছো? গণকের আয়তন ধরে লিখছো ওটা ঠিক আছে, আমি ওটাকে 2 ঘর 3 ঘরটাকে 2 ঘর করে নিচ্ছি, কিন্তু গোলকের আয়তনটা মানে তোমার প্রবলেম আছে, একটু চেক করে নাও। আমি যেটা লিখছি হয়তো এইটাই ঠিক আছে। এখানে যেটা আসে প্রথম সেটা একটা পারো পুরোটা লিখতে, 317.714 এগুলো আসে, আমি একবারে লিখছি। তোমরা এখানে প্রথমে দশমিক দিয়ে লিখে নিতে পারো, পরে পুরোটা লিখতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা যাব এখন গ নাম্বারে। কোনো প্রবলেম থাকলে বলো, আমি বোর্ড মুছতে হবে যে তোমাকে। কোনো প্রবলেম থাকলে বলো। সবাই ঠিকমতো বুঝছো কি না? বুঝেছো? ওকে, তাহলে আমি মুছে দিলাম, আমি পরের অঙ্কে যাচ্ছি। গ নাম্বারে যাব আমরা। গ নাম্বারে বলা হয়েছে কি, দেখো ঘনবস্তুটি এবিসিডি তল, এই নিচের তলটা, নিচের এই তলটা এবিসিডি তলের সমান আয়তক্ষেত্রকে এইটার যে এইটা একটা আয়তক্ষেত্র, তলটা নিচের তলটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, কীভাবে বুঝাবো তোমাদের এটা? বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, চিত্র তো ঘোলা দেখা যাচ্ছে। ক্লিয়ার হলে একটা আমাকে বলো। ক্লিয়ার হলে একটু বলো আমাকে। মান পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মানে? এখন আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাবো। মনে করো এইটা হইলো এই আয়তকার ঘনবস্তুটার তল, ঠিক আছে? এইটা হলো এই আয়তকার ঘনবস্তুর তল, একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরাতে হবে। বৃহত্তম বাহু কোনটা? এই হলো একটা বাহু এবং এই আর একটা বাহু, বুঝো? দৈর্ঘ্যটা হলে বৃহত্তম বাহু, প্রস্থটা হলে ক্ষুদ্রতম বাহু, বুঝতে পারছো কি না? দৈর্ঘ্য হইল বৃহত্তম বাহু, প্রস্থ হইল ক্ষুদ্রতম বাহু। তাহলে বৃহত্তম বাহুটাকে এইরকম খাড়া করতে হবে, খাড়া করলে বৃহত্তম বাহুটাই খাড়া হয়ে গেল, ঠিক আছে? এখন এর চতুর্দিকে ঘুরাবা, এইরকম যদি একে ঘুরাও তাহলে কি হবে? একটা বেলন বা সিলিন্ডার উৎপন্ন হবে, সিলিন্ডার উৎপন্ন হবে। এরকম ঘুরালে একটা
সিলিন্ডার উৎপন্ন হবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটা হবে, সিলিন্ডারের উচ্চতা হবে কত? 8। সিলিন্ডারের উচ্চতা হবে 8। আর নিচেরটা খেয়াল করো, নিচে এই যেটা আছে এই দেখো তো আছে এখানে, প্রস্থ আছে 5। এটা ব্যাস, সিলিন্ডারের ব্যাস হবে তাহলে, সরি ব্যাস না, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হবে 5, সিলিন্ডারের ব্যাসার্ধ হবে 5, আর সিলিন্ডারের উচ্চতা হবে 8। আমার কথাগুলো বুঝছো কিনা একটু কমেন্টস করে জানাও। তাহলে আমরা লিখি এই অনুযায়ী। গ নাম্বার, এবিসিডি তলের সমান আয়তক্ষেত্রকে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে, বৃহত্তম বাহু চতুর্দিকে ঘোরালে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার উৎপন্ন হয়। বুঝতে পারছো? সিলিন্ডার বলতে পারো, ব্যালন বলতে পারো, হয় যার উচ্চতা h সমান 8 বলছিলাম আমি, তাই না? তোমাদের যে চিত্রটা আমি বুঝালাম সেটা কিন্তু বুঝছো কিনা কমেন্টস করো না, এটা না বুঝলে কিন্তু প্রবলেম, না বুঝলে আবার বলো। এবং ভূমির ব্যাসার্ধ আর সমান কত হবে? 5 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে খাড়া করে ফেললে এই 8 সেন্টিমিটার হবে, এই 8 সেন্টিমিটার হবে তার উচ্চতা, আর এই 5 হবে তার ভূমির ব্যাসার্ধ। একটু আমাকে কমেন্টস করে দ্রুত জানাও বুঝছো কিনা। না বুঝলে বাকি অংশ আগাইলে বুঝবা না, এই জন্য আমি এটা বলতেছি, আমাকে একটু কমেন্টস করে কনফার্ম করো যে আমি যেটা বুঝালাম তোমাদের এই ঘনবস্তুটা বুঝছো কিনা। বুঝছো? ওকে, তাহলে আমরা আগাতে পারি। এবার দেখো, আমাদের বলা হয়েছে এর সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন, দুইটা জিনিস নির্ণয় করব। সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, এবং সহজ। আমরা সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি কেউ লিখতে পারো? সিলিন্ডারের সমগ্রতলের সূত্র, অতএব একটা হোমওয়ার্ক তো দেওয়া নাই, তাই না? সূত্র দেওয়া কীভাবে? সিলিন্ডারের সমগ্র তলের প্রথম বের করব ক্ষেত্রফল, টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। ওকে, 2 পাই, আর এর মান কত? আর হলো 5 প্লাস 8 বর্গ একক। বুঝতে পারছো? করলে কত হয় দেখো, ক্যালকুলেটর লাগে একটু।
পায়ের মান 3.14, তা লেখা যায় 408.408 লিখি, 408 বর্গ সেন্টিমিটার। পেয়ে গেলাম একটা অ্যান্সার এইটা। এবার আয়তন, এতটুকু বুঝছো কিনা বলো? আয়তনের সূত্র লিখতে পারো কেউ? আগেটা তো পারো না, দেখো আয়তনের সূত্রটা কেউ পারো কিনা। এবং সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, ঘন একক। তাহলে পাই এর মান বসাবা, আর এর মান হলো 5 স্কয়ার, এইচ হইলে 8 ঘন সেন্টিমিটার। 3.1416 25 × 8 ঘন সেন্টিমিটার। ক্যালকুলেটর লাগাও। তাহলে হচ্ছে এটাকে লেখা যায় 628.32, 628.32 ঘন সেন্টিমিটার। একটু কমেন্টস করো তো সবাই, বুঝছো কিনা অঙ্কটা? তাহলে আমাদের একটা অ্যান্সার হলো এই, আর সেকেন্ড অ্যান্সার এটা। বুঝতে পারছো কিনা জানাও। বুঝছো? SW পেয়েছো? আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে বাকি অঙ্কটা করে দেব, আর তোমরা এর মধ্যে নোট করে ফেলো, ঠিক আছে? পুরো অধ্যায়টা নোট করে ফেলো। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।